তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জিকে একাডেমিতে। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে আসা 2022-এর ডাব্লিউবিসিএস-এর প্রশ্নপত্র নিয়ে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে, আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে নিচের কোন তালিকায়? তো দেখো, 7 নম্বর তফসিলে কিন্তু এই তিনটা তালিকার কথা বলা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে কেন্দ্র তালিকা, তারপর হচ্ছে রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা। তো কেন্দ্র তালিকার বিষয় হচ্ছে 100টা বিষয়, আর রাজ্য তালিকার বিষয় রয়েছে 61টা, আর যুগ্ম তালিকাতে বিষয় রয়েছে 52টি। তো এখানে দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকা। অর্থাৎ এটার মানে হলো কেন্দ্র 100টা বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, আর রাজ্য 61টা বিষয়ে। আর যদি বলে কেন্দ্র এবং রাজ্য উভয় যেটা বলছে সেটা হলো যুগ্ম তালিকা, তো তার বিষয় রয়েছে 52টি, মানে 52টা বিষয়ে এরা দুজন মিলে আইন প্রণয়ন করতে পারে। আর দেখো, এর সাথে মনে রাখবে যুগ্ম তালিকা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। যুগ্ম তালিকার যে বিষয়টি সেটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো, যুগ্ম তালিকার বিষয়গুলো আমি লিখে দিয়েছি, যেমন বন, শিক্ষা, বিবাহ, শ্রমিক সংগঠন, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, এগুলো যুগ্ম তালিকার মধ্যে পড়ে। দেখো 2 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছিলেন? তো দেখো, অপশন এতে রয়েছে জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু কিন্তু ভারতীয় ড্যামকে আধুনিক ভারতের মন্দির বলেছেন। তারপর দেখো, অপশন বিতে রয়েছে ডিডি বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিডি বসু। এই কথাটি কিন্তু ডিডি বসু বলেছিলেন। তো তারপর অপশন সিতে দেখো রয়েছে বি আর আম্বেদকর। তো ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু সংবিধানের জনক বলা হয়। এনার নামে নাগপুরে এয়ারপোর্ট রয়েছে। নাগপুর এয়ারপোর্ট ডক্টর বি আর আম্বেদকর নামে পরিচিত। তারপর খসড়া কমিটির চেয়ারম্যান হলেন বি আর আম্বেদকর। তো খসড়া কমিটিতে মনে রাখবে 7 জন সদস্য ছিল, আর এনার লেখা বই হলো ওয়েটিং ফর এ ভিসা। তো তারপর দেখো, অপশন ডিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। একে বিহারের গান্ধী বলা হয় এবং অজাতশত্রুও বলা হয়। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? তো এখানে নিচে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যাগ। তো এর সাথে দেখো কিছু তথ্য রয়েছে, পুলিশম্যান অফ পাবলিক পার্স বলা হয় ক্যাগকে। ক্যাগের আর্টিকেল হলো 148। ক্যাগের কার্যকাল হচ্ছে 6 বছর বা 65 বছর। তারপর দেখো, অপশন এতে রয়েছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি থেকে মনে রাখবে কনসলিডেটেড ফান্ড। তো রাষ্ট্রপতির ভাতা এগুলো কিন্তু কনসলিডেটেড ফান্ড থেকে আসে। এর আর্টিকেল হলো 266 আর্টিকেল। তারপর দেখো, অপশন বিতে রয়েছে অর্থমন্ত্রী। তো অর্থমন্ত্রী থেকে মনে রাখবে দেখো অর্থ কমিশন। অর্থ কমিশনের আর্টিকেল হচ্ছে 280। তারপর দেখো রয়েছে অর্থ বিল। অর্থ বিল হচ্ছে আর্টিকেল হচ্ছে 110। তবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির কিন্তু টোটাল মেম্বার হচ্ছে 22টি, এবং এর মধ্যে 15 জন মেম্বার হচ্ছে লোকসভা থেকে এবং 7 জন মেম্বার হচ্ছে রাজ্যসভা থেকে। তো দেখো, তারপর 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে, পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য যেসব বিল হয় সেগুলো পেশ করতে হয় কোথায়? তো এখানে দেখো, অর্থ বিল 110 রাষ্ট্রপতির অনুমোদনে লোকসভায় পেশ করা হয় অর্থ বিল, এবং অন্যান্য যেসব বিল হয় সেগুলো কিন্তু রাজ্যসভা বা লোকসভা যে কোনো কক্ষেই মানে উপস্থাপিত করা হয়। তারপর দেখো রয়েছে লোকসভার আর্টিকেল মনে রাখবে 81, আর রাজ্যসভার আর্টিকেল হলো 80। আর যেটা অর্থ বিল 110 বললাম সেটা 110 হলো ওর আর্টিকেল। অর্থ বিলের আর্টিকেল হলো 110। আর অর্থ বিল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন স্পিকার। আর মনে রাখবে স্পিকারের আর্টিকেল হলো 93। তো তারপর 5 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? তো দেখো, ফার্স্ট ল অফিসার হলো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল হচ্ছে 76। তো এটা অ্যাটর্নি জেনারেল হলো কেন্দ্র সরকারের তরফ থেকে, এনাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি।
আর কেন্দ্র সরকারের যেমন অ্যাটর্নি জেনারেল থাকে, সেরকম রাজ্য সরকার কিন্তু অ্যাডভোকেট জেনারেল রয়েছে। তো অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেল হচ্ছে 165। আর মনে রাখবে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল। 6 নম্বর প্রশ্নে দেখো রয়েছে, রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন হয়? তো দেখো কোরাম মিনিমাম 10% সদস্য নিয়ে হয়। তো যেমন রাজ্যসভার এমপি সংখ্যা হলো 250, তো এর 10% হলো 25। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভাতে কোরামের জন্য ন্যূনতম উপস্থিতি হলো 25 জনের। আর রাজ্যসভাতে যেমনি 250 জন এমপি রয়েছে, সেমনি লোকসভাতে সর্বোচ্চ 550 জন এমপি রয়েছে। তারপর দেখো রাজ্যসভায় ন্যূনতম বয়স হলো 30 বছর এবং লোকসভার ন্যূনতম বয়স হলো 25 বছর। তো এখানে দেখো 7 নম্বর কোয়েশ্চেনে রয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজ্যপাল। আর দেখো মুখ্যমন্ত্রীকে কিন্তু নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যপালের আর্টিকেল হলো 153। তারপর দেখো অপশান বিতে রয়েছে বিধান পরিষদ। তো বিধান পরিষদ থেকে মনে রাখবে 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে। যেমন দেখো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশ। তারপর দেখো বিধানসভা। তো বিধানসভাকে বলা হয় নিম্নকক্ষ আর বিধান পরিষদকে বলা হয় উচ্চকক্ষ। আর অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেল হলো 165। দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েত ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়? তো দেখো পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু আনা হয়েছিল 1992 সালে 73তম সংশোধনী দ্বারা এবং 11 নম্বর তফসিলে পার্ট 9-এ। আর পঞ্চায়েতের আর্টিকেল হলো 243 থেকে 243 ও অবধি। আর দেখো প্রথম পঞ্চায়েত কিন্তু এসেছিল রাজস্থানের নাগরে 1959-এ। আর 74তম সংশোধনীতে দেখো রয়েছে পৌরসভা। তো পৌরসভার তফসিল হচ্ছে 12 নম্বর তফসিলে রয়েছে এবং পার্ট 9A-তে। আর এর আর্টিকেল মনে রাখবে 243P থেকে 243ZG অবধি। তারপর দেখো পঞ্চায়েতের বিষয় হলো 29টি। পঞ্চায়েতে কিন্তু বিষয় থাকে 29টি। আর পৌরসভার বিষয় সংখ্যা হলো 18টি। তারপর দেখো 9 নম্বর কোয়েশ্চেন রয়েছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত কে করেন? তো দেখো সেন্ট্রাল বা ইউপিএসসি থেকে রয়েছে রাষ্ট্রপতি। তো ইউপিএসসি সদস্যদের নিযুক্ত করেন কিন্তু রাষ্ট্রপতি, যাদের কার্যকালের মেয়াদ হয় 6 বছর বা 65 বছর। এবং যেটা এই কোয়েশ্চেনে রয়েছে সেটা হলো পিএসসি। তো পিএসসির সদস্যদের নিযুক্ত করেন রাজ্যপাল, যাদের কার্যকাল হলো 6 বছর বা 62 বছর। আর এটা থেকে মনে রাখবে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের আর্টিকেল হলো 312। 312তে দেওয়া রয়েছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস। আর ইউপিএসসি আর পিএসসি রয়েছে আর্টিকেল হচ্ছে 315-তে। আর সিভিল সার্ভিসের জনক বলা হয় কিন্তু লর্ড কর্নওয়ালিসকে। আর সিভিল সার্ভিস প্রথম চালু করেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। আর সিভিল সার্ভিসে প্রথম উত্তীর্ণ ভারতীয় হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, কোনো নাগরিককে লোকসভার সদস্য হতে হলে অন্তত কত বছর বয়স্ক হতে হবে? তো এখানে দেখো মূলত ন্যূনতম বয়সগুলো দেওয়া রয়েছে। তো লোকসভার দেখো 25 বছর, রাজ্যসভাতে 30 বছর, রাষ্ট্রপতির হচ্ছে 35 বছর, স্পিকারের হচ্ছে 25 বছর এবং প্রধানমন্ত্রীর হচ্ছে 25 বছর। আরও দেখো রয়েছে বিধানসভার হচ্ছে 25 বছর, বিধান পরিষদের হচ্ছে 30 বছর, রাজ্যপালের হচ্ছে 35 বছর, বিধানসভার স্পিকারের হচ্ছে 25 বছর এবং মুখ্যমন্ত্রীর হচ্ছে 25 বছর। তার পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান হলেন নিচের কে? তো এখানে দেখো লোকসভার চেয়ারম্যান হলেন স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি, বিধানসভায় রয়েছে স্পিকার বা অধ্যক্ষ, বিধান পরিষদে রয়েছে সভাপতি। আর লোকসভার আর্টিকেল কত করেছিলাম? লোকসভার আর্টিকেল হলো 81 এবং রাজ্যসভার আর্টিকেল হলো 80। তারপর দেখো হয়েছে উপরাষ্ট্রপতি। তো উপরাষ্ট্রপতির আর্টিকেল হলো 63। তো কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে, আশা করি উত্তরগুলো খুব ভালোভাবে মনে থাকবে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলী দ্বারা।
আর দেখো রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হয় প্রথমে দেখো 1 নম্বর রয়েছে নির্বাচিত এমপি, যারা নির্বাচিত এমপি রয়েছে। তারপর দেখো 2 নম্বর রয়েছে নির্বাচিত বিধানসভার এমএলএ এবং 3 নম্বরে দেখো দিল্লি ও পুদুচেরি বিধানসভার নির্বাচিত এমএলএ। এরা মিলে রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। আর মনে রাখবে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। আর উপরাষ্ট্রপতির আর্টিকেল হলো 63 আর রাষ্ট্রপতির আর্টিকেল হলো 52। তো তারপর দেখো 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিচার বিভাগ। তো দেখো মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে, মনে রাখবে এর আর্টিকেল হচ্ছে 12 থেকে 35-এর মধ্যে। তারপর আগে 7টি ছিল মৌলিক অধিকার, আগে 7টি ছিল, বর্তমানে মৌলিক অধিকার 6টি। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছে। তারপর দেখো বর্তমানে সম্পত্তির অধিকার কিন্তু একটি বৈধ আইনি অধিকার, যা 300A-তে রয়েছে। আর মনে রাখবে আমরা যদি মৌলিক অধিকার না পাই তাহলে আর্টিকেল 32 অনুযায়ী আমরা সুপ্রিম কোর্ট যেতে পারি এবং আর্টিকেল 226 অনুযায়ী আমরা হাইকোর্ট যেতে পারি। তারপর দেখো 14 নম্বর কোয়েশ্চেনে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন নিচের কে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিরোধী দলের একজন সদস্য। তো এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্বন্ধে একটু জেনে নাও। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য হলো 22 জন। তার মধ্যে লোকসভা থেকে থাকে 15 জন এবং রাজ্যসভা থেকে থাকে 7 জন এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির কার্যকালের মেয়াদ হলো 1 বছর। তারপর দেখো 15 নম্বর কোয়েশ্চেনে রয়েছে বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তো এখানে দেখো ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ ছিলেন KM কারিয়াপ্পা। আর আর্মি ডে পালন করা হয় মনে রাখবে 15ই জানুয়ারি। আর BSF এর ফুল ফর্ম হলো বর্ডার সিকিউরিটি অ্যান্ড ফোর্স। এটি এসেছিল 1965-এ 1 ডিসেম্বর। এটা ঠিক 3rd 5-এর প্ল্যানের সময় প্রতিষ্ঠা হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমি, এটি অবস্থিত কিন্তু হায়দ্রাবাদে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষাতে এসছে, তাই সব কিছুই দেওয়া। আর শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলো নয়, আমি এখানে যতগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিসে রেখেছি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু বিগত বছরের প্রশ্ন। একবার দেখে নিও চেক করে, সবগুলি হয়তো বিগত বছরের প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। আমি সাধারণত অ্যানালাইসিসে সেই প্রশ্নগুলোই রাখি যেগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে বা হয়তো পরীক্ষায় এসে গেছে। বেশিরভাগ কোয়েশ্চেন হয়তো দেখবে যেগুলো পরীক্ষায় এসে গেছে সেগুলোই দেওয়া রয়েছে। আর বিগত বছরের যত প্রশ্ন পড়বে তত কিন্তু প্যাটার্নটাকে বুঝতে পারবে, পরীক্ষায় কোয়েশ্চেনের প্যাটার্ন কী ধরনের আসে, কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটার আইডিয়া খুব ভালোভাবে হয়ে যাবে। আর বিগত বছরের প্রশ্ন পড়লে হয়তো সেগুলো বেশি কমন পাওয়া যায়। তো চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই। তো এখানে পরের প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন দেখো রয়েছে পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। তো এখানে অর্থ বিল সম্বন্ধে জেনে নাও। অর্থ বিলের আর্টিকেল হলো দেখো 110, রাষ্ট্রপতির অনুমোদনে লোকসভাতে পেশ করা হয় এবং অর্থ বিল বাদে বাকি যেসব অন্যান্য বিল হয় সেগুলো পার্লামেন্টের যে কোনো কক্ষে পেশ করা যায়। মানে অর্থ বিল বাদে যদি অন্য কোনো বিল হয় তাহলে রাজ্যসভার বা লোকসভার যে কোনো কক্ষেই পেশ করা যাবে। আর অর্থ বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু স্পিকার দেন। তো দেখো এখানে রাষ্ট্রপতির আর্টিকেল আবারও রেখেছি। তো রাষ্ট্রপতির আর্টিকেল হলো 52 এবং স্পিকারের আর্টিকেল হলো 93। তো তারপর দেখো এই পর্বের শেষ প্রশ্ন যা রয়েছে ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে। তো এখানে দেখো ভারতীয় সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি যদি বলে তাহলে সেটা কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান দিবস পালন হয় 26শে নভেম্বর। আর দেখো এখানে 1947 থেকে মনে রাখবে 1947 সালে 29শে আগস্ট খসড়া কমিটি তৈরি হয়েছিল, যার সদস্য ছিল 7 জন এবং যার চেয়ারম্যান ছিল BR আম্বেদকর। আর মনে রাখবে ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে 29শে আগস্ট স্পোর্টস ডে পালন করা হয়।
তো এই ছিল 2022 সালের WBCS-এ সংবিধান থেকে আসা প্রশ্নপত্র। তো আশা করি পর্বটি খুব ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিও, আর পারলে একটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। তো এটা ছিল 2022 সালের, এবং এর পরবর্তী কিন্তু আমি 2021, 20, 19, 17, 18 এগুলোর কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। এটা পার্ট 1 ছিল। এরপর 2 থেকে 4 দিন পর পার্ট 2 পোস্ট করব, যেটাতে 2021 সালের প্রশ্নপত্র থাকবে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি বাই বাই অ্যান্ড রাধে রাধে।